হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গলি ওয়াইফাই স্টাডি। বেঙ্গলি ওয়াইফাই স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ড, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইন্ডিয়ান পলিটির সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট, ফান্ডামেন্টাল রাইট। এই ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার, এটা পরীক্ষায় বিশেষ করে ডাব্লিউবিসিএস, পিএসসি, অন্যান্য পরীক্ষা এবং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রচুর প্রচুর কোশ্চেন আসে পরীক্ষায়। তো আজকে এই ভিডিওতে আমরা এই ফান্ডামেন্টাল রাইট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতের সংবিধানের যে মৌলিক অধিকার, বর্তমানে যে 6টি মৌলিক অধিকার রয়েছে, সেই মৌলিক অধিকারগুলো সম্পর্কে আজকে এই ভিডিওতে পুরো বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি একটু হয়তো বড় হবে, একটু লেন্দি হবে এবং একটি পার্টে কিন্তু একটি ভিডিওতে সম্পূর্ণ ফান্ডামেন্টাল রাইট আলোচনা করা সম্ভব নয়। এই জন্য আমরা মোট ফান্ডামেন্টাল রাইট নিয়ে যে ডিটেলস আলোচনাটাকে দুটো ভাগে করব। প্রথম ভাগে 3টি ফান্ডামেন্টাল রাইট নিয়ে আলোচনা করব এবং সেকেন্ড পার্টে আরও 3টি ফান্ডামেন্টাল রাইট নিয়ে আলোচনা করব। তো এই পার্টে চলো শুরু করা যাক। তো শুরু করার আগে তোমরা যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ আমরা এইরকমভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো অর্থাৎ ইন্ডিয়ান পলিটি থেকে শুরু করে সমস্ত জেনারেল সায়েন্স, জেনারেল স্টাডিজ, সমস্ত বিষয়কে এইভাবে ডিটেলসে আলোচনা করতে চলেছি এই ইউটিউব চ্যানেলে। তো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কাছে থাকা বেল আইকনটিকে ক্লিক করবে এবং অবশ্যই আমাদের চ্যানেলকে তোমরা রেগুলার ফলো করতে থাকো। তো চলো শুরু করা যাক। দেখো, এই ফান্ডামেন্টাল রাইট কোথায় রয়েছে না পার্ট 3 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনে 3 নম্বর পার্টে। যে এই পার্ট নিয়ে কিন্তু অলরেডি আমরা ডিটেলসে একটি ভিডিও বানিয়েছি, সেটা আমি ওই ডেসক্রিপশন বক্সে এবং অবশ্যই উপরে যে আই বাটন আছে এই আই বাটনে দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখে নিও। এই পার্ট 3 অর্থাৎ 3 নম্বর পার্টে ইন্ডিয়ান কনস্টিটিউশনে কত নম্বর পার্টে রয়েছে এই ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার? না, এটি রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের 3 নম্বর পার্টে, পার্ট 3তে রয়েছে। আর আর্টিকেল সংখ্যা অবশ্যই মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35 অর্থাৎ 12 নম্বর আর্টিকেল থেকে 35 নম্বর আর্টিকেলের মধ্যে এই ফান্ডামেন্টাল রাইটগুলো রয়েছে। এই ফান্ডামেন্টাল রাইটের যে কনসেপ্টটা, এটা কোন দেশের কনস্টিটিউশন থেকে বড় করা হয়েছে এটাও কিন্তু আমরা এর আগের ভিডিওতে আলোচনা করে নিয়েছি। আগে কিন্তু ডিটেলসে আলোচনা করে নিয়েছি যে ভারতের কনস্টিটিউশনের যে বিভিন্ন প্রভিশনসগুলো, এই প্রভিশনসগুলো কোন দেশের কনস্টিটিউশন থেকে বড় করা হয়েছে সেই সম্পর্কে একটি ভিডিও আছে, সেটা অবশ্যই উপরে আই বাটন এবং নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা কিন্তু দেখে নিও। তাহলে দ্য কনসেপ্ট অফ ফান্ডামেন্টাল রাইটস বড় ফ্রম দ্য কনস্টিটিউশন অফ ইউএসএ, অর্থাৎ ইউএসএর কনস্টিটিউশন থেকে কিন্তু এই ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার এই কনসেপ্টটা বড় করা হয়েছে ভারতের কনস্টিটিউশনে। অ্যান্ড ইট ডিসক্রাইবড অ্যাজ দ্য ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া, এটাকে অর্থাৎ এই ফান্ডামেন্টাল রাইটকে কী বলা হয় না ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া। অ্যান্ড ইট ইজ অলসো কল্ড দ্য কর্নারস্টোন অফ কনস্টিটিউশন। তাহলে এই যে ফান্ডামেন্টাল রাইটকে দুটো নামে ডাকা হয়, একটা হচ্ছে ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া, আর একটি হচ্ছে কি না কর্নারস্টোন অফ কনস্টিটিউশন, অর্থাৎ কনস্টিটিউশনের কর্নারস্টোনও বলা হয়। আর এই ফান্ডামেন্টাল রাইটটি অবশ্যই জাস্টিয়েবল ইন নেচার, যেরকম ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা কিন্তু নন জাস্টিয়েবল ছিল, কিন্তু ফান্ডামেন্টাল রাইট অবশ্যই কিন্তু জাস্টিয়েবল, অর্থাৎ এটাকে অবশ্যই সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে যাওয়া যাবে। নেক্সট হচ্ছে অরিজিনালি যখন কনস্টিটিউশন লাগু হয়, কনস্টিটিউশন যখন কেম ইনটু ফোর্স, অর্থাৎ 1950 সালে 26শে জানুয়ারি যখন কনস্টিটিউশনটা লাগু হয়, তখন মোট ফান্ডামেন্টাল রাইট কত ছিল? 7 এফআরএস। এফআরএস মানে কি না ফান্ডামেন্টাল রাইটস। তাহলে অরিজিনালি ইট ওয়াজ 7 ফান্ডামেন্টাল রাইটস। তাহলে অরিজিনালি কতগুলো ফান্ডামেন্টাল রাইটস ছিল না 7টি ফান্ডামেন্টাল রাইটস ছিল। বাট কিন্তু কি হয়েছে না ইট ওয়াজ অ্যামেন্ডেড, এটাকে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে
একটা ফান্ডামেন্টাল রাইটকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। কোনটা? না ইট ওয়াজ অ্যামেন্ডেড ইন 1978 অর্থাৎ 1978 সালে বাই দ্য 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। অবশ্যই মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই 44তম সংবিধান সংশোধনীর দ্বারা 1978 সালে রাইট টু প্রপার্টি, এই যে ফান্ডামেন্টাল রাইটটা, রাইট টু প্রপার্টি অর্থাৎ সম্পত্তির অধিকার, এটাকে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু এখন আর ফান্ডামেন্টাল রাইট নেই। এই 1978 সালের আগে এটাও কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনে অ্যাজ এ ফান্ডামেন্টাল রাইট হিসাবে ছিল। এটা কত নম্বর আর্টিকেলে ছিল এই ফান্ডামেন্টাল রাইটটা? এটা ছিল আর্টিকেল নাম্বার 31 অর্থাৎ 31 নম্বর আর্টিকেলে এটি ছিল। এবং বর্তমানে এটা কিন্তু নেই। এটা ফান্ডামেন্টাল রাইট থেকে অর্থাৎ মৌলিক অধিকার থেকে এটা কিসে রূপান্তরিত হয়ে গেছে? এই ডিক্লেয়ার্ড অ্যাজ এ লিগ্যাল রাইট, এটাকে কি করে দেওয়া হয়েছে? না লিগ্যাল রাইট, একটা লিগ্যাল রাইট করে দেওয়া হয়েছে। এবং এটা এই 31 নম্বর আর্টিকেল থেকে কোথায় চলে এসছে? এটা চলে এসছে আর্টিকেল নাম্বার 300A অর্থাৎ 301 নম্বর ধারাতে এটা চলে এসছে এবং এটা ফান্ডামেন্টাল রাইট থেকে হয়ে গেছে লিগ্যাল রাইট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু। কত নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ছিল? না কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নম্বর হচ্ছে 44, 44তম সংবিধান সংশোধনী। এবং এটা কত সালে হয়েছিল? না 1978 সালে। অবশ্যই মনে রাখতে হবে তোমাদের এটা। নেক্সট হচ্ছে নাও দেয়ার আর 6 FRS অর্থাৎ স্বাভাবিকভাবেই একটা ফান্ডামেন্টাল রাইট যদি ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে বাদ হয়ে যায় তাহলে মোট কতগুলো পড়ে থাকে? না 6টি। বর্তমানে ফান্ডামেন্টাল রাইটসের সংখ্যা কত আছে? না 6টি। নেক্সট দেখো এই 6টি ফান্ডামেন্টাল রাইট কি কি? তাহলে 6টি মৌলিক অধিকার কি কি আছে দেখো। 1 নম্বর হচ্ছে কি? রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ইকুয়ালিটি অর্থাৎ সাম্যের অধিকার। রাইট টু ইকুয়ালিটি 1 নম্বর ফান্ডামেন্টাল রাইট। এটার আর্টিকেল নাম্বার কত? আর্টিকেল নাম্বার 14 থেকে 18, রাইট টু ইকুয়ালিটি। এরপরে আসে কি? না 2 নম্বর 19 থেকে 22 নম্বর ধারাতে রয়েছে, সেটা হচ্ছে স্বাধীনতার অধিকার বা রাইট টু ফ্রিডম, রাইট টু ফ্রিডম বা স্বাধীনতার অধিকার। আর্টিকেল নাম্বারটা অবশ্যই মনে রাখবে কত? 19 থেকে 22। থার্ড ফান্ডামেন্টাল রাইট কি আছে? থার্ড ফান্ডামেন্টাল রাইট না রাইট এগেইন এক্সপ্লয়েটেশন, রাইট এগেইনস্ট এক্সপ্লয়েটেশন অর্থাৎ শোষণের বিরুদ্ধে অধিকার, যেটা ইন্ডিয়ান কনস্টিটিউশনে কত নম্বর থেকে কত নম্বর আর্টিকেলে আছে? না আর্টিকেল নাম্বার 23 থেকে আর্টিকেল নাম্বার 24-এ কিন্তু এই ফান্ডামেন্টাল রাইটটি রয়েছে। এর পরবর্তী ফান্ডামেন্টাল রাইটটি কোনটি? না রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন অর্থাৎ ধর্মের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতার অধিকার। এটি রয়েছে আর্টিকেল নাম্বার 25 থেকে আর্টিকেল নাম্বার 28। এরপরে নেক্সট ফান্ডামেন্টাল রাইটটি কি আছে দেখো? না কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট অর্থাৎ কি? না সংস্কৃতি ও শিক্ষার অধিকার। এটি কত নম্বর থেকে কত নম্বর আর্টিকেলে আছে? না এটি রয়েছে কত? 29 থেকে 30 নম্বর আর্টিকেলে। এরপরে আসে 31 নম্বর আর্টিকেল, যেটা বর্তমানে রিপিল হয়ে গেছে এবং ওটা লিগ্যাল রাইট হয়ে গেছে এবং এটা বর্তমানে আছে 300A ধারাতে। তাহলে নেক্সট ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ 6th ফান্ডামেন্টাল রাইট কি আছে? না রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ অর্থাৎ শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। একে B.R. আম্বেদকর বলেছেন হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ, যাকে বাংলায় বলা হয় শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। এর আর্টিকেল নাম্বার হচ্ছে 32 থেকে আর্টিকেল 35। এই 6টি হচ্ছে ভারতের কনস্টিটিউশনের এই 6টি ফান্ডামেন্টাল রাইট রয়েছে। তাহলে ফার্স্ট ফান্ডামেন্টাল রাইটটা আমরা দেখে নেব। ফার্স্ট ফান্ডামেন্টাল রাইটটা কি রয়েছে? না রাইট টু ইকুয়ালিটি অর্থাৎ কি? না সাম্যের অধিকার, রাইট টু ইকুয়ালিটি। তাহলে এই 14 থেকে 18 নম্বর আর্টিকেলে প্রত্যেকটি আর্টিকেলে কি কি বিষয়বস্তুগুলো আছে তা আমরা অবশ্যই ডিটেলসে
আলোচনা করব। তাহলে 14 নম্বর আর্টিকেল, আর্টিকেল নাম্বার 14-এ কি রয়েছে না ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। এর বাংলা করলে কি দাঁড়ায় না আইনের দৃষ্টিতে সাম্য ও আইনের সমান সংরক্ষণ, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। কত নম্বর আর্টিকেলে রয়েছে না আর্টিকেল নাম্বার 14, 14 নম্বর আর্টিকেলে রয়েছে। এই যে ইকুয়ালিটি বিফোর ল, এই ধারণাটি কোথা থেকে এসছে না এই ধারণাটি ব্রিটিশ সংবিধান থেকে এসছে। কোথা থেকে এসছে না ব্রিটিশ সংবিধান থেকে এসছে এই ধারণাটি, অর্থাৎ ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। এর অর্থ হচ্ছে কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়। সে হতে পারে প্রধানমন্ত্রী, সে হতে পারে রাষ্ট্রপতি, সে হতে পারে কোনো দিনমজুর, বা হতে পারে কোনো এমএলএ এমপি, কোনো খেলোয়াড়, সমস্ত কোনো সেলিব্রিটি, সবাই কিন্তু আইনের চোখে সমান, কেউ আইনের ঊর্ধ্বে নয়। এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 14, 14। নেক্সট আর্টিকেল 15 নম্বর আর্টিকেল, প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ড অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ। অর্থাৎ কি বলছে না ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে সমতা অর্থাৎ সমসামাজিক মর্যাদা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে এই আর্টিকেলে। অর্থাৎ আর্টিকেল নাম্বার 15-এ বলা হচ্ছে যে কোনো ব্যক্তিকে তার ধর্ম দেখে, তার জাতি দেখে, তার লিঙ্গ দেখে এবং তার জন্মের স্থান দেখে ডিসক্রিমিনেট করা যাবে না। কিন্তু এখানে একটি এক্সেপশন রয়েছে, এই 15 নম্বর আর্টিকেলে এক্সেপশন রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই এক্সেপশনগুলো কিন্তু পরীক্ষায় বারবার দিয়ে থাকে। এক্সেপশন কি হয়েছে, স্টেট মেক স্পেশাল প্রভিশনস ফর ওমেন, চিলড্রেন, এসসি অ্যান্ড এসটিজ। অর্থাৎ এখানে বলেছে যে রিলিজিয়াস, রেস, কাস্ট, সেক্স এবং প্লেস অফ বার্থের বিচার করে কাউকে ডিসক্রিমিনেট করা যাবে না। কিন্তু যদি গভর্নমেন্ট চায়, যদি স্টেট চায়, তাহলে ওমেনদের জন্য অর্থাৎ মহিলাদের জন্য, বাচ্চাদের জন্য অর্থাৎ চিলড্রেন বা শিশুদের জন্য, এবং এসসি এসটি অর্থাৎ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবস এদের জন্য আলাদা প্রভিশনস তারা তৈরি করতে পারে। এটা হচ্ছে এক্সেপশন। কত নম্বর আর্টিকেলের এক্সেপশন? অবশ্যই 15 অর্থাৎ 15 নম্বর আর্টিকেলের এক্সেপশন। নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 16, 16 নম্বর আর্টিকেল, ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার অফ পাবলিক এমপ্লয়মেন্ট। অর্থাৎ 16 নম্বর আর্টিকেলে বলছে কি না সরকারি চাকুরিতে, পাবলিক এমপ্লয়মেন্টে, সরকারি চাকরিতে সমান অধিকার, সবার সমান অধিকার থাকবে। এটা কত নম্বর আর্টিকেলে বলা হচ্ছে? অবশ্যই আর্টিকেল নাম্বার 16-এ। কিন্তু এই আর্টিকেলেরও আবার এক্সেপশন রয়েছে। তোমরা দেখেছো যে কোনো চাকরির পরীক্ষায় এসটির জন্য আলাদা সিট থাকে, এসসির জন্য আলাদা সিট থাকে, ওবিসির জন্য আলাদা সিট থাকে, অর্থাৎ আবার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছে তাদের জন্য আলাদা সিট থাকে। তো এই সমস্ত এগুলো কিন্তু এই 16 অর্থাৎ আর্টিকেল 16 নম্বর আর্টিকেলের কিন্তু কিছু এক্সেপশন। তাহলে স্টেট মে মেক স্পেশাল প্রভিশনস ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, বিভিন্ন ব্যাকওয়ার্ড ক্লাস লাইক এসসি, এসটি এবং ওবিসির জন্য যদি সরকার চায় বা স্টেট চায় বা গভর্নমেন্ট চায়, তারা আলাদা প্রভিশনস তৈরি করতে পারবে। এটা হচ্ছে 16 নম্বর আর্টিকেলের এক্সেপশন। নেক্সট আমরা দেখে নেব 17 নম্বর আর্টিকেল। 17 নম্বর আর্টিকেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষা আছে, অনেকবার পরীক্ষা এসছে বিভিন্ন রকম পরীক্ষায়। কি না অ্যাবলিউশন অফ আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা দূরীকরণ, অ্যাবলিউশন অফ আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতা দূরীকরণ। এটা হচ্ছে 17 নম্বর আর্টিকেল। এই 17 নম্বর আর্টিকেলটি দেখো ইন 1955 অর্থাৎ 1955 সালে দ্য আনটাচেবিলিটি অফেন্স অ্যাক্ট ওয়াজ ফার্স্ট, অর্থাৎ এই যে অ্যাক্টটি অর্থাৎ অস্পৃশ্যতার বিরুদ্ধে, আনটাচেবিলিটির বিরুদ্ধে অ্যাক্ট কবে পাস হয়েছিল? 1955 সালে। বাট নাও ইট ইজ নোন অ্যাজ প্রোটেকশন অফ সিভিল রাইট অ্যাক্ট। তাহলে এটা বর্তমানে কি অ্যাক্ট হিসাবে আমরা জানি? এটাকে জানা যায় প্রোটেকশন অফ সিভিল রাইট অ্যাক্ট, অর্থাৎ আনটাচেবিলিটি অফেন্স অ্যাক্ট
যেটা ছিল সেটা শুধু নামটা চেঞ্জ হয়ে গেছে, এখন সেটার নাম হয়েছে কি না প্রোটেকশন অফ সিভিল রাইট অ্যাক্ট। এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 70, অ্যাবলিউশন অফ আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতা দূরীকরণ। তো ফ্রেন্ড, এরপরে আমরা দেখব আর্টিকেল নাম্বার 18 অর্থাৎ 18 নম্বর আর্টিকেল। এখানে কি বলছে না, এখানে বলছে অ্যাবলিউশন অফ টাইটেলস, অর্থাৎ বিভিন্ন যে খেতাব আছে, টাইটেল আছে, এই টাইটেল কোনো গ্রহণ করা যাবে না। এটা হচ্ছে 18 নম্বর আর্টিকেল। বারবার পরীক্ষায় আছে, টাইটেল কিন্তু গ্রহণ করা যাবে না একমাত্র, কিন্তু এর এক্সেপশন রয়েছে। হাউএভার ন্যাশনাল অ্যাওয়ার্ড লাইক ভারত রত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী ডু নট কাম আন্ডার পারভিউ অফ আর্টিকেল। কিন্তু এই যে ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মশ্রী, এই সমস্ত অ্যাওয়ার্ডগুলো যেগুলো কত সাল থেকে দেওয়া হয় না 1954 সাল থেকে দেওয়া হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1954 সাল থেকে যে পদবিগুলো দেওয়া হয় সরকার থেকে, ভারতরত্ন, পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, এগুলি কোনো উপাধি নয়, এগুলো হচ্ছে একটি সম্মানজনক পুরস্কার মাত্র। শুধুমাত্র সামাজিক এবং বিদ্যা বিষয়ক খেতাব বা উপাধি গ্রহণ করা যাবে, কিন্তু অন্যান্য কোনো টাইটেল গ্রহণ করা যাবে না। কিন্তু এই যে বিদ্যা বিষয়ক অর্থাৎ পড়াশোনা বিষয়ক যে টাইটেল, যে খেতাবগুলো রয়েছে, যেরকম পিএইচডি বা পোস্ট ডক্টরেট, এরকম বলা হয় যে ডক্টর অমুক, ডক্টর এক্স, ডক্টর ওয়াই ইত্যাদি বলা হয়। তাহলে এটা হচ্ছে কি এডুকেশনাল সংক্রান্ত যে উপাধি, এগুলো গ্রহণ করা যাবে। আবার কি গ্রহণ করা যাবে না সামরিক উপাধি, যেরকম এই যে জেনারেল, মেজর জেনারেল, রিটায়ার্ড মেজর জেনারেল, এই যে মেজর জেনারেল, এই সমস্ত উপাধিগুলো কিন্তু অবশ্যই গ্রহণ করা যাবে, কিন্তু বাকি অন্য কোনো টাইটেল গ্রহণ করা যাবে না। এটা কত নম্বর আর্টিকেলে বলছে না, এটা আর্টিকেল নাম্বার 18। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে এটাই ছিল ফার্স্ট ফান্ডামেন্টাল রাইট, অর্থাৎ ফার্স্ট ফান্ডামেন্টাল রাইট যেটাকে বলা হয় না রাইট অফ ইকুয়ালিটি, সাম্যের অধিকার। তো ফ্রেন্ডস, এরপরে আমরা দেখে নেব কি না সেকেন্ড ফান্ডামেন্টাল রাইট, যেটাকে বলা হয় কি রাইট টু ফ্রিডম, অর্থাৎ যাকে বাংলা করলে দাঁড়ায় স্বাধীনতার অধিকার। এর আর্টিকেল নাম্বারটা অবশ্যই আমাদের জানতে হবে। আর্টিকেল নাম্বারটা কত আছে? আর্টিকেল নাম্বার 19 থেকে আর্টিকেল নাম্বার 22, অর্থাৎ 19 থেকে 22 এই আর্টিকেলে এই সেকেন্ড ফান্ডামেন্টাল রাইটটি রয়েছে, অর্থাৎ রাইট টু ফ্রিডম। তাহলে এখানে মূল যে মানে এর আন্ডারে যে আর্টিকেলগুলো আছে সেগুলো দেখে নিই। তাহলে 19 নম্বর আর্টিকেলে কিন্তু বেশ কয়েকটি সাব আর্টিকেল রয়েছে, উপধারা রয়েছে। কি কি না 19 নম্বর আর্টিকেলের 1 নম্বর উপধারাতে সাব আর্টিকেলে কি রয়েছে না ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, অর্থাৎ বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা। সেকেন্ড অর্থাৎ 19-এর 2 নম্বর উপধারা, এটা এখানে কি বলছে না ফ্রিডম অফ অ্যাসেম্বলি, অর্থাৎ স্বাধীনভাবে সমবেত হওয়ার অধিকার। 3 নম্বর অর্থাৎ 19 নম্বর আর্টিকেলের 3rd সাব আর্টিকেল বা উপধারাতে কি রয়েছে ফ্রিডম টু ফর্ম অ্যাসোসিয়েশন, ফ্রিডম টু ফর্ম অ্যাসোসিয়েশন, অর্থাৎ সভা ও সমিতি গঠন। 19 নম্বর ধারার 4 নম্বর উপধারাতে কি হয়েছে না ফ্রিডম অফ মুভমেন্ট, অর্থাৎ স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার। যেখানে মানে ভারতের মধ্যে যেখানে খুশি যাওয়া যেতে পারে, স্বাধীনভাবে চলাফেরা করা যেতে পারে। এটার কিন্তু এক্সেপশন ছিল একটি, কত নম্বর আর্টিকেলে না আর্টিকেল 370, সেটা কিন্তু এক্সেপশন ছিল, বর্তমানে সেটা কিন্তু নেই। নেক্সট হচ্ছে 5 নম্বর উপধারা, কি বলেছে না ফ্রিডম অফ রেজিস্ট্যান্স আর সেটেলমেন্ট, এর ফ্রিডম অফ রেসিডেন্স অ্যান্ড সেটেলমেন্ট, অর্থাৎ স্বাধীনভাবে বসবাস করার অধিকার। এরপরে আসে আর্টিকেল 19-এর 6 নম্বর উপধারা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 6 নম্বর উপধারাটা কিন্তু তোমাদের একটু ডিটেলসে জানতে হবে। দেখো ফ্রিডম অফ প্রফেশন, অকুপেশন, ট্রেড,
অর বিজনেস, এটা ছিল কত নম্বর না 19 নম্বর আর্টিকেলের 6 নম্বর সাব আর্টিকেল বা উপধারাতে। বাট কিন্তু কি হয়েছে না বাই দ্য 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইন দ্য ইয়ার অফ 1978 ইটস বিকেম এ লিগ্যাল রাইট অ্যান্ড ট্রান্সফার্ড টু আর্টিকেল 300A। ঠিক যেরকম ওই যে একটি ফান্ডামেন্টাল রাইট ছিল 31 নম্বর ধারাতে রাইট টু প্রপার্টি, সেই একই রকমভাবে এই যে 19-এর 6 নম্বর উপধারাটিও কি হয়েছে না 44তম সংবিধান সংশোধন দ্বারা 1978 খ্রিস্টাব্দে যে 44তম সংবিধান সংশোধনী দ্বারা কিন্তু 1978 সালে এটাকে অ্যাজ এ লিগ্যাল রাইট করে দেওয়া হয়েছে ফান্ডামেন্টাল রাইট থেকে গিয়ে, এবং এটাকে এখন স্থান দেওয়া হয়েছে 300A অর্থাৎ 300A ধারাতে। এরপরে দেখো 7 নম্বর উপধারা 19 নম্বর ধারা 7 নম্বর উপধারা কি হয়েছে না রাইট টু প্রফেশন, অর্থাৎ রাইট টু প্রফেশন মানে ব্যবসা করা, অর্থাৎ ব্যবসা, পেশা, জীবিকা এবং বাণিজ্যের অধিকার। এটা হচ্ছে 19 নম্বর ধারা। এই 19 নম্বর ধারার আন্ডারে বর্তমান 6টি উপধারা রয়েছে। আগে 7টি উপধারা ছিল, কিন্তু বর্তমানে এই 19 নম্বর ধারার 6 নম্বর উপধারাটি অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে 44তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 দ্বারা, এবং সেটা বর্তমানে একটি লিগ্যাল রাইট হয়ে গেছে, এবং এটা আছে কত 300A ধারাতে। এরপরে আমরা দেখব 20 নম্বর আর্টিকেল। আচ্ছা 19 নম্বর আর্টিকেলে একটা এক্সেপশন কিন্তু রয়েছে। 19 নম্বর আর্টিকেলে এক্সেপশনটা কি রয়েছে, দ্য 6 বেসিক ফ্রিডম, যে 6টা বেসিক ফ্রিডম রয়েছে এক্ষুনি যেটা আলোচনা করলাম, এটা কিন্তু প্রেসক্রাইবড অ্যাজ এ প্রেসক্রাইবড ইন আর্টিকেল 19, অর্থাৎ 19 নম্বর আর্টিকেলে যে 6টি স্বাধীনতা রয়েছে আর নট অ্যাবসলিউট, এটা কিন্তু অ্যাবসলিউট নয়, অ্যাবসলিউট ফ্রিডম নয়। দ্য স্টেট ক্যান ইম্পোজ রিজনেবল রেস্ট্রিকশন অন দ্য গ্রাউন্ড অফ সিকিউরিটি অফ স্টেট ফ্রেন্ডলি রিলেশন উইথ আদার স্টেট, অর্থাৎ স্টেট বা রাষ্ট্র যদি মনে করে যে কোনো সিকিউরিটি থ্রেট রয়েছে, কোনো অন্যান্য রাষ্ট্রের সঙ্গে যদি কোনো রিলেশন নিয়ে কোনো সমস্যা দেখা দেয়, তাহলে যদি এমার্জেন্সি আসে, এমার্জেন্সি লাগু করতে হয়, তাহলে এই 19 নম্বর ধারার যে 6টি মানে স্বাধীনতার অধিকার রয়েছে, এইগুলো কিন্তু কি হতে পারে, এই 6টি স্বাধীনতার অধিকার অবশ্যই সাসপেন্ড হতে পারে। তাহলে এটাই হচ্ছে এই 19 নম্বর ধারার একটি এক্সেপশন। এটা কিন্তু এই যে স্বাধীনতাগুলো অবশ্যই এটা নট অ্যাবসলিউট, এটা কিন্তু অ্যাবসলিউট স্বাধীনতা নয়, এটা সাসপেন্ড হতে পারে। নেক্সট আমরা দেখব আর্টিকেল নাম্বার 20 নম্বর আর্টিকেল, খুবই ভাইটাল একটি আর্টিকেল 20 নম্বর আর্টিকেল। এই আর্টিকেলে দেখো কি বলেছে না আর্টিকেল 20 গ্যারান্টিজ দ্য প্রোটেকশন ইন সার্টেন রেসপেক্ট এগেইনস্ট দ্য কনভিকশন অফ অফেন্স, অর্থাৎ কেউ যদি দোষ করে, কোনো ব্যক্তি যদি কোনো অফেন্স করে, দোষ করে, তাহলে তাকে যে সাজা দেওয়ার ব্যাপারে কতগুলো রেস্ট্রিকশন রয়েছে। অবশ্যই সাজা দিতে পারবে, কিন্তু কতগুলো নিয়ম মানতে হবে, যেরকম কি নো এক্স পোস্ট ফ্যাক্টো ল, নো এক্স পোস্ট ফ্যাক্টো ল, অর্থাৎ এখানে কি বলছে না যে সময় অপরাধ ঘটেছে সেই সময়কার প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে হবে, অর্থাৎ প্রচলিত আইন ভঙ্গের অপরাধে প্রচলিত আইন অনুযায়ী শাস্তি দিতে হবে। অর্থাৎ ধরো কোনো একজন ব্যক্তি এই মুহূর্তে কোনো একটি দোষ করেছে, কোনো একটি ক্রাইম করেছে, তাহলে আজ থেকে যদি 20 বছর পরে কোর্ট তাকে সাজা দেয়, তাকে যদি দোষী সাব্যস্ত করে এবং সাজা দেয়, এবং তখন যদি ওই যে সেকশনের আন্ডারে তাকে কিন্তু কনভিক্টেড করা হয়েছিল, সেই সেকশনগুলো যদি চেঞ্জ হয়ে যায়, নতুন কোনো নিয়ম চলে আসে এবং সাজা কিন্তু যদি বেশি বেড়ে যায়, তাহলে কিন্তু তার সাজা বাড়বে না। তাকে কোর্ট থেকে শুধুমাত্র সাজা দিতে পারবে কার উপরে নির্ভর করে না বর্তমান যে আইন আছে সে আইনের উপরে নির্ভর করে সাজা দিতে পারবে। এটা হচ্ছে এক্স পোস্ট ফ্যাক্টো ল, অর্থাৎ যে সময় অপরাধ করেছে সেই সময় আইন অনুযায়ী তার সাজা হবে। এটা হচ্ছে নো এক্স পোস্ট ফ্যাক্টো ল। 2 নম্বর হচ্ছে কি ডাবল জিওপার্টি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডাবল জিওপার্টি পরীক্ষায় আসে। ডাবল জিওপার্টি কি? ডাবল জিওপার্টি হচ্ছে ধরো
এই অপরাধের জন্য একাধিকবার শাস্তি দেওয়া যাবে না, তবে অফিস এবং আদালত পৃথকভাবে শাস্তি দিতে পারে। ব্যাপারটা হচ্ছে যে একটা অপরাধ করেছে, কেউ একটা মার্ডার করেছে বা কোনো একটি ক্রাইম করেছে, সেই ক্রাইমের জন্য সে কিন্তু ডবল শাস্তি পাবে না, দুবার শাস্তি পেতে পারে না, সে কিন্তু একবারই শাস্তি পাবে। এটা হচ্ছে নো ডবল জিওপার্ডি, অর্থাৎ একটি অপরাধের জন্য ডবল শাস্তি সে কখনোই পাবে না। এটা হচ্ছে একটি ফান্ডামেন্টাল রাইট, এটা রয়েছে আর্টিকেল 20-র 2 নম্বর উপধারাতে। এছাড়াও আরেকটি রয়েছে কি 3 নম্বর উপধারাতে, কি রয়েছে না নো সেলফ ইনক্রিমিনেশন, অর্থাৎ কোনো ব্যক্তিকে, কোনো অভিযুক্ত ব্যক্তিকে নিজের ইচ্ছার বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। কোনো ব্যক্তিকে বলপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে আদালতে সাক্ষী দেওয়া বা সাক্ষী দিতে বাধ্য করা যাবে না। এটা হচ্ছে নো সেলফ ইনক্রিমিনেশন, এটা হচ্ছে আর্টিকেল 20। তাহলে আর্টিকেল 20-র মূল 3টে বিষয়বস্তু হলো নো এক্স পোস্ট ফ্যাক্টো ল, নো ডাবল জিওপার্ডি এবং নো সেলফ ইনক্রিমিনেশন। নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 21। আর্টিকেল নাম্বার 21 কিন্তু গুরুত্বপূর্ণ। প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 21। অর্থাৎ আইন নির্দিষ্ট পদ্ধতি ছাড়া কাউকে তার জীবন ও ব্যক্তিগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। সরকার চাইলে কেউ কারো ঘরে কিন্তু ক্যামেরা লাগিয়ে দিয়ে আসতে পারবে না, কারো পার্সোনাল লাইফ এবং পার্সোনাল লিবার্টি নিয়ে সরকার কোনো দিনই কিন্তু সেটাকে ভায়োলেট করতে পারবে না। এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 21, অর্থাৎ সবার পার্সোনাল প্রোটেকশন অর্থাৎ পার্সোনাল লিবার্টি, এই অধিকারটি সবার রয়েছে। কিন্তু এই আর্টিকেল, আচ্ছা এখানে একটু ভুল আছে, স্লাইডে এখানে দেওয়া আছে আর্টিকেল 22, এটা হবে আর্টিকেল 21A, এখানে একটু কারেকশন হবে, এটা হবে আর্টিকেল 21A। এই আর্টিকেল 21A, দ্য স্টেট শ্যাল প্রোভাইড ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু দ্য চিলড্রেন অফ দ্য এজ অফ 6 to 14 ইয়ার, অর্থাৎ কি বলছে এখানে না 6 থেকে 14 বছরের শিশুদের অবৈতনিক শিক্ষার অধিকার। 6 থেকে 14 বছর শিশুদের সরকারকে অবশ্যই অবৈতনিক শিক্ষার অধিকার দিতে হবে। দিস অ্যাক্ট ওয়াজ ইনসার্টেড ইন দ্য কনস্টিটিউশন, অর্থাৎ এই অ্যাক্টটি কনস্টিটিউশনে কবে ঢোকানো হয়েছে? বাই দ্য 86th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইন 2002, অর্থাৎ 86তম সংবিধান সংশোধনী আইন দ্বারা 2002 সালে এই অ্যাক্টটা অর্থাৎ অ্যাক্ট 21A, এই ধারাটা কিন্তু ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছে। এখানে কি বলা হয়েছে না 6 থেকে 14 বছরের শিশুকে অবশ্যই অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করতে হবে সরকার থেকে, এবং এর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আর ইয়ারটা মনে রাখতে হবে। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কত? 86 আর ইয়ারটা হচ্ছে 2002। নেক্সট হচ্ছে আর্টিকেল 22। আর্টিকেল 22 কি বলছে না ইট গ্যারান্টিজ দ্য প্রোটেকশন এগেইনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন ইন সার্টেন কেসেস, অর্থাৎ আর্টিকেল 22তে কি বলছে না কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে সত্বর তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে, কারণ না জানিয়ে তাকে গ্রেপ্তার করা যাবে না, এবং আটক ব্যক্তিকে তার পছন্দ মতো আইনজীবীর সাথে পরামর্শ করা, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। তাহলে এই আর্টিকেল 22তে বলছে যে কোনো ব্যক্তিকে তার কারণ না জানিয়ে, কেন গ্রেপ্তার করা হয়েছে সে কারণ না জানিয়ে তাকে গ্রেপ্তার করা যাবে না, এবং গ্রেপ্তার করার পর ওই ব্যক্তিকে তার পছন্দ মতো আইনজীবীর সঙ্গে কিন্তু তাকে পরামর্শ করতে দিতে হবে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এছাড়াও এই আর্টিকেলে
আরও বিষয়বস্তু কিছু রয়েছে। কি কি বিষয়বস্তুগুলো রয়েছে? 1 নম্বর তো বললাম, তাকে অবশ্যই গ্রেপ্তার করার সঙ্গে সঙ্গে তাকে জানাতে হবে কেন গ্রেপ্তার করা হলো, তাকে তার পছন্দমতো আইনজীবীর সঙ্গে অবশ্যই কথা বলতে দিতে হবে, মানে তার পরামর্শ করতে দিতে হবে, এবং তাকে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এছাড়াও এই 22 নম্বর আর্টিকেলে কিছু গুরুত্বপূর্ণ বিষয়বস্তু রয়েছে। কীরকম না, ধৃত ব্যক্তিকে গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে। কোনো ব্যক্তিকে যদি অ্যারেস্ট করা হয় তাহলে তাকে কি করতে হবে? 24 ঘন্টার মধ্যে তার নিকটতম ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে, এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া ওই সময় বেশি তাকে আটকে রাখা যাবে না। ম্যাজিস্ট্রেট যতক্ষণ আটকে রাখার অনুমতি দেবেন ঠিক ততক্ষণই কিন্তু তাকে আটকে রাখা যেতে পারে, এর থেকে বেশি সময় আটকে রাখা যাবে না। এছাড়াও কি বলছে দেখো না, শত্রুভাবাপন্ন বিদেশি বা কোনো ব্যক্তিকে, বিদেশি ব্যক্তিকে কিন্তু এই সুযোগ দেওয়া হবে না। এই সুযোগটা শুধুমাত্র সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতের সিটিজেনের জন্য। এই যে দুটো প্রভিশন বললাম এটা শুধুমাত্র ভারতীয়দের জন্য, কোনো বিদেশি এর লাভ পাবেন না। এরপরে আমরা আলোচনা করব নেক্সট ফান্ডামেন্টাল রাইট, অর্থাৎ রাইট এগেইনস্ট এক্সপ্লয়েটেশন, অর্থাৎ শোষণের বিরুদ্ধে অধিকার। এটা রয়েছে আর্টিকেল 23 এবং আর্টিকেল 24-এ। এই আর্টিকেল 23-তে কি রয়েছে না, দেখো, প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিইংস অ্যান্ড ফোর্স লেবার, অর্থাৎ কি হিউম্যান ট্রাফিকিং অর্থাৎ মানুষের বিক্রি, হিউম্যান ট্রাফিকিং এবং ফোর্স লেবার, বলপূর্বক কাউকে পরিশ্রম করানো যাবে না, মানে কি বেকার খাটানো যাবে না। এটা হচ্ছে আর্টিকেল 23। এছাড়াও দেখো, প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন ফ্যাক্টরিজ অ্যান্ড এটসেট্রা, অর্থাৎ কোনো ফ্যাক্টরিতে কিন্তু কোনো চিলড্রেনকে, কোনো শিশুকে, 14 বছরের কম বয়সী শিশুকে কিন্তু খাটানো যাবে না। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা এইটুকুই আলোচনা করলাম, অর্থাৎ প্রথম 3টি ফান্ডামেন্টাল রাইট নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আর যে বাকি 3টি ফান্ডামেন্টাল রাইট রয়েছে সেই ফান্ডামেন্টাল রাইট নিয়ে আলোচনা করব, এবং এই ফান্ডামেন্টাল রাইট থেকে কোন কোন বিষয়গুলো বিভিন্ন প্রকার চাকরির পরীক্ষায় এসে থাকে সেই সম্পর্কে বিভিন্ন প্রকার এমসিকিউ যেগুলো পরীক্ষায় এসছে সেগুলো ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং এর আগে পার্টস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং যে শিডিউল, অর্থাৎ এছাড়াও যে বিভিন্ন সোর্সগুলো, বিভিন্ন প্রভিশনসগুলো কোথা থেকে নেওয়া হয়েছে তাই সোর্সের সম্পর্কে ডিটেলসে আলোচনা করা হয়েছে, সেই ভিডিওগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নাও এবং আমাদের চ্যানেলকে রেগুলার ফলো করতে থাকো এই ধরনের ভিডিও পেতে। আমরা কিন্তু সমস্ত জেনারেল সায়েন্স, জেনারেল স্টাডিজ এবং পরবর্তীকালে জিআই ম্যাথ সমস্ত এই চ্যানেলে আলোচনা করব। অবশ্যই তোমরা ভালো থেকো, এই প্যান্ডেমিকের সময় ঘরে থাকো এবং শুধুমাত্র আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ফলো করতে থাকো। ধন্যবাদ।